আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি আহ, প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে লেকচার 6 নিয়ে চলে এসেছি। গত লেকচারে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইপি এর মান নির্ণয় অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়, যেটাকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলি বা ইপি এর মান নির্ণয় বলি। এবং আমরা চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা সমীকরণ তৈরি করা হয় সেটাও আমরা দেখেছিলাম। আজকে আমি যে কোয়েশ্চেন, আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয়টা আমরা সবাই জানি, অর্থাৎ দ্রব্যের প্রকৃতির কথা যখন আসে তখন আমাদের যদি গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ ইপি এর মান যদি 1-এর চাইতে বড় হয় তাহলে আমরা সেটাকে বলি স্থিতিস্থাপক চাহিদা এবং বিলাসজাত দ্রব্য। আর যদি ইপি এর মান 1-এর চাইতে ছোট হয় সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এখন আমরা দেখব আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা কি, অর্থাৎ ইপি এর মান প্লাস এবং মাইনাস হলে আমরা কি দ্রব্য সেটা আমরা কিভাবে বিবেচনা করব বা কি দ্রব্য হবে সেটা আমরা কিভাবে জানব। তো প্রথমেই আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা বলবো, অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অর্থাৎ সম্পর্কযুক্ত দ্রব্য, আমরা কি বলেছি? সম্পর্কযুক্ত দ্রব্য মানে হচ্ছে, ধরো আমরা একটা দ্রব্যের সাথে যখন আরেকটা দ্রব্যের সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্পর্কযুক্ত দ্রব্য। যেমন কালি ও কলম, মাছ ও মাংস। এখন এখানে দেখো যে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা এর আগে যে স্থিতিস্থাপকতা পড়েছিলাম সেই ক্ষেত্রে দ্রব্য ছিল একটা, অর্থাৎ একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে সেই দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় সেটা নিয়েই আমরা অঙ্কটা করেছিলাম বা সেটা নিয়েই হচ্ছে স্থিতিস্থাপকতা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্য থাকবে দুইটা, অর্থাৎ একটি দ্রব্যের দামের পরিবর্তন হবে ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে। তো সেটা আমরা জানি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা দুই ধরনের হয়। আরেকটা আছে সম্পর্কহীন দ্রব্য, আমরা সেটাতে যাব না কারণ আমাদের পরীক্ষায় এটাই আসে। সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা দুই ধরনের হয়, পরিপূরক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা এবং পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পরিপূরক দ্রব্য। আমরা জানি পরিপূরক দ্রব্য কোনটা? কালি ও কলম। অর্থাৎ একটা আমরা যদি কলম ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমার কালির প্রয়োজন আছে, কালি ছাড়া কলম মূল্যহীন। আবার পরিবর্তক দ্রব্যের আরেকটি নাম হচ্ছে বিকল্প দ্রব্য। তো বিকল্প বা পরিবর্তক হচ্ছে মাছ ও মাংস বা চা ও কফি। অর্থাৎ পরিবর্তক মানে হচ্ছে আমি মাছের পরিবর্তে আমি মাংস খেতে পারি, চায়ের পরিবর্তে আমি কফি খেতে পারি। এটাই হচ্ছে সম্পর্কযুক্ত দ্রব্য। যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সম্পর্কযুক্ত দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা দুই ধরনের হয়, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য, অন্যটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। আমরা সাধারণত জানি পরিপূরক দ্রব্যের চাহিদা। দেখো পরিপূরক দ্রব্যের চাহিদা কেমন হয়? কালির দাম যদি বেড়ে যায় কলমের চাহিদা কমে যাবে। অর্থাৎ আমরা আমার এই যে মার্কার, এই মার্কার দিয়ে আমি 5টা ক্লাস করাই। অর্থাৎ একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যখন অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন কি হবে? একটির দাম বাড়বে, অন্যটির চাহিদা কমে যাবে।
আমার যখন কালির দাম বেড়ে যাবে, আমার কলমের চাহিদা কমে যাবে। কেন? আমি এই কলম দিয়ে যদি 5টা ক্লাস করাই, কোনো কারণে যদি কালির দাম বেড়ে যায়, তাহলে আমি চিন্তা করব এই কলম দিয়ে আমি 10টা বা 7টা 8টা ক্লাস করানোর। যার কারণে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় বা ঋণাত্মক হয়, অর্থাৎ এটার মান সবসময় ঋণাত্মক হবে। কারণ যে একটার দামের পরিবর্তনের ফলে অন্যটার চাহিদার পরিবর্তন হবে, অর্থাৎ একটার যদি দাম বাড়ে তাহলে অন্যটার চাহিদা কমে যাবে। আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেন ধনাত্মক হবে? পরিবর্তক মানে বিকল্প। যদি মাছের দাম বেড়ে যায়, আমি মাংসের চাহিদা বাড়াই ফেলবো, আমি মাছ কিনবো না, আমি মাংস কিনবো। আবার চায়ের দাম যদি বেড়ে যায়, তাহলে আমি কফির চাহিদা বাড়িয়ে ফেলবো, অর্থাৎ আমি চায়ের পরিবর্তে কফিটা আমি খাবো। তো সেই ক্ষেত্রে একটার যদি দাম বাড়ে তাহলে অন্যটার চাহিদা বেড়ে যায়, যার কারণে পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি চাহিদা হবে, বাম থেকে রেখা হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। আর রেখাটা যখন বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, তাহলে এটার স্থিতিস্থাপকতার মান হয় কি? পজিটিভ, এবং এটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা এত কথায় আমরা যাব না, আমরা কিভাবে, আমরা শুধু বোঝার জন্য এতটুকু বুঝলাম যে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার সম্পর্কযুক্ত, আমি বারবার বলছি সম্পর্কযুক্ত, আর একটা আছে সম্পর্কহীন দ্রব্য। তো সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা দুই ধরনের, একটা হচ্ছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আগে যে আমরা স্থিতিস্থাপকতার মান বের করতাম, সেই ক্ষেত্রে কি ছিল? দাম ছিল আর পরিমাণ দেয়া থাকতো, অর্থাৎ একটা দ্রব্যের দাম এবং ওই দ্রব্যের চাহিদার পরিমাণ দেয়া থাকতো। কিন্তু এখন আমরা যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার অঙ্কটা করব বা ম্যাথটা যে করব, সেই ক্ষেত্রে একটার দাম থাকবে এবং অন্যটার চাহিদার পরিমাণ থাকবে। যে একটার দামের পরিবর্তনের ফলে অন্যটার চাহিদার পরিমাণের যে কম পরিবর্তন হয়, অর্থাৎ কম বা বেশি হয়, সেটা আমরা এখানে দেখব। অর্থাৎ এখানে দ্রব্য হবে কয়টা? দুইটা। আর আগে যে আমরা মানে যে ম্যাথটা করেছি চাহিদার স্থিতিস্থাপকতা, সেই ক্ষেত্রে দ্রব্যটা একটা। এখন আমি দেখো এখানে একটা বোর্ড কোয়েশ্চেন আমার কাছে আছে, সেটা আমরা সলভ করব। যে বাজারে প্রতি কেজি আমের দাম যখন 100 টাকা, এখানে কি বলেছে আমি শর্টকাটে এখানে লিখছি, আমের কথা বলছে। বাজারে প্রতি কেজি আমের দাম যখন 100 টাকা, তখন হচ্ছে চাহিদার পরিমাণ 15 কেজি। চাহিদার পরিমাণ কত কেজি? 15 কেজি। অর্থাৎ বাজারে প্রতি কেজি আমের দাম যখন 100 টাকা ছিল, তখন চাহিদার পরিমাণ ছিল 15 কেজি। একই সময়ে, এই সময়ের কথা বলেছে, একই সময়ে প্রতি ডজন কলার দাম 90 টাকা। প্রতি ডজন কি? 1 ডজন কলা সমান 90 টাকা। এখানে প্রতি কেজি, 1 কেজি আম সমান 100 টাকা, এখানে 1 ডজন কলা সমান 90 টাকা। হ্যাঁ, একই সময়ে প্রতি ডজন কলার দাম 90 টাকা এবং চাহিদা হচ্ছে 20 ডজন। চাহিদা 20 ডজন, এখানে চাহিদা 15 কেজি। তারপর আমের দাম হ্রাস পেয়ে প্রতি কেজি 70 টাকা হলে কি হয়েছে? আমের দাম হ্রাস পেয়ে যদি 70 টাকা হয়, তাহলে চাহিদা বৃদ্ধি পেয়ে হবে 30 কেজি। চাহিদা বৃদ্ধি পেয়ে কত কেজি হবে? 30 কেজি। কিন্তু কলার দামের কোনো পরিবর্তন হবে না, মানে হ্যাঁ, কলার দামের কোনো পরিবর্তন হবে না, এখানে কলার দামের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অথচ চাহিদা হ্রাস পেয়ে 15 ডজন হবে। চাহিদা হ্রাস পেয়ে 15 ডজন হবে। এখানে আমি ডিটেলসে লিখি নাই, শর্টকাটে লিখেছি। এখানে বলা হয়েছে যে প্রতি কেজি আমের দাম যখন এখানে দেয়া আছে প্রতি কেজি আমের দাম যখন 100 টাকা, তখন চাহিদার পরিমাণ 15 কেজি। আমের দাম কমে গেছে, অর্থাৎ আমের দাম কমে 70 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণ বেড়ে 30 কেজি হয়েছে। কারণ আমরা জানি সাধারণত কোনো দ্রব্যের যদি দাম কমে যায়, আমাদের চাহিদা বেড়ে যাবে। একই সময়ে কলার, যখন আমের দাম 100 টাকা ছিল, তখন কলার দাম ছিল 90 টাকা আর চাহিদা ছিল 20 ডজন। কিন্তু যখন আমের দামটা পরিবর্তন হয়ে গেল বা আমের দামটা কমে গেল, কিন্তু কলার দামের কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ কলার দাম আগে যা ছিল তাই আছে, কিন্তু কলার চাহিদার পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ওই ব্যক্তি যখন দেখলো যে আমার আমের দাম কমে গেছে,
তার মানে আমি কলা না কিনে আম আমি বেশি কিনবো, অর্থাৎ তার কলার দামে কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু কলার চাহিদা তার পরিবর্তন হয়ে গেছে। মানে হচ্ছে আম এবং কলা পরিবর্তক দ্রব্য। আমিও আমও খেতে পারি, কলাও খেতে পারি, কিন্তু কালি কলম পরিপূরক দ্রব্য। কালি ছাড়া কলম অচল। আমরা যদি মোবাইলের কথা চিন্তা করি, তাহলে মোবাইলে চার্জ লাগবে, চার্জার লাগবে, চার্জার ছাড়া মোবাইল অচল। আমরা জুতার কথা যদি চিন্তা করি, জুতার সাথে মোজা লাগবে। তো এই প্রশ্নটাই আমরা কিভাবে স্থিতিস্থাপকতার মান বের করব সেটা আমরা দেখব। তো এখানে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে আমের দাম ও কলার চাহিদার সম্পর্ক। কি বলছে? দাম হবে আমের, কারণ আমের দামের পরিবর্তন হয়েছিল, অপোজিট সাইডে কলার চাহিদার পরিবর্তন হয়েছিল এবং আমের চাহিদারও পরিবর্তন হয়েছিল। কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটি দ্রব্যের দামের পরিবর্তন ফলে অন্য দ্রব্যের চাহিদার কি পরিবর্তন হয় সেটা দেখাতে হবে। তো আমরা কোন দ্রব্যের দামের পরিবর্তন হয়েছিল? আমাদের দামের পরিবর্তন হয়েছিল, আমের দাম ছিল প্রথমে 100 টাকা, পরে হয়েছে 70 টাকা, অর্থাৎ আমের দামের পরিবর্তন হয়েছিল। এবং এখানে প্রশ্নে স্পেসিফিক বলেই দিছে। আমরা যদি উদ্দীপক দেখে সূচি তৈরি না করতে পারি যে এখানে আমের দামও আছে, কলার দামও আছে, আমের পরিমাণও আছে, কলার পরিমাণও আছে, আমার যদি ঝামেলা মনে হয়, আমি উদ্দীপক দেখবো যে কি চাইছে, আমের দাম ও কলার চাহিদার সম্পর্ক, মানে দ্রব্য দুইটা, তার মানে এটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমি আমের দাম কত ছিল, পরে কত হয়েছে, কলার চাহিদা কত ছিল, পরে কত হয়েছে। তো কলার চাহিদার পরিমাণ, চাহিদা হচ্ছে প্রথমে ছিল কলা 20 ডজন এবং পরে হয়েছে 15 ডজন। এই হচ্ছে আমাদের আমরা সূচিটা তৈরি করলাম। তো এখানে বলছে আমরা প্রশ্নটা আবার লিখে ফেলি। আমের দাম ও কলার চাহিদার সম্পর্ক। আমের দাম ও কলার চাহিদার সম্পর্ক স্থিতিস্থাপকতার মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ আমের দাম ও কলার চাহিদার সম্পর্ক স্থিতিস্থাপকতার মাধ্যমে প্রকাশ করো। তো এখানে আমরা দেখো, আমরা আগে যেভাবে ম্যাথটা করেছিলাম ঠিক একইভাবে, কিন্তু একটু পরিবর্তন আছে। এখানে আমরা দেখব, এখানে আমের প্রাথমিক দাম, আমের প্রাথমিক দাম px = 100। এখানে আমি p, আগে যখন আমরা একটা দ্রব্যের কথা বলতাম, দাম প্রাথমিক দাম p = বলতাম, এখানে x কেন দিছি? এখানে দুইটা দ্রব্য আছে, দুইটা দ্রব্যকে আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য আমি ধরো আমকে ধরলাম x দ্রব্য এবং কলাকে ধরলাম y দ্রব্য। তো আমের প্রাথমিক দাম px = 100, আমের দামের পরিবর্তন, আমের দামের পরিবর্তন del px = 70। তারপরে এখানে আছে কলার প্রাথমিক চাহিদার পরিমাণ, কলার প্রাথমিক চাহিদার পরিমাণ qy কেন দিছি? আমি কলাকে y বুঝাইছি, y দ্বারা চিহ্নিত করেছি, এবং কলার চাহিদার পরিমাণের পরিবর্তন del qy = 15 - 20 = -5। এখন দেখো আমরা কি বসাইলাম, এখানে আমের প্রাথমিক দাম px = 100, আমের দামের পরিবর্তন del px, এখানে সবই ঠিক আছে, আগে যা আছে তাই ছিল, শুধু আমরা p এবং x বসাইছি, কারণ আগে ছিল একটা দ্রব্য, এখানে দুইটা দ্রব্য। তো এইবার আমরা জানি ইসি, আমরা আগে ইপি দ্বারা প্রকাশ করতাম, এখন ইসি। স্থিতিস্থাপকতার আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে ইসি দ্বারা প্রকাশ করা হয়। ইসি সমান del qy ভাগ del px ইন্টু px/qy। এখানে দেখো, আমরা আগে সূত্রের আগে মাইনাস বসাতাম, অর্থাৎ সূত্রের আগে মাইনাস বসাইলে হয়তো, না বসাইলে হয়তো, কিন্তু এখন এই প্রশ্নে কিন্তু আমাদের সূত্রের আগে মাইনাস বসানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটাতে আমার মান হয় পজিটিভ বের হবে বা নেগেটিভ বের হবে, আমার এটাই দরকার। কিন্তু নরমালি চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে নেগেটিভ মান গ্রহণযোগ্য ছিল না। তো সেই ক্ষেত্রে আমার দেখো, এখানে
আমার ডেল কিউ ওয়াই এর মান হচ্ছে -5 আর ডেল পি এক্স এর মান হচ্ছে 70 মাইনাস 100 ইকুয়াল টু -30 -30 ইন্টু পি এক্স এর মান হচ্ছে 100, নিচে হচ্ছে 20। এখন এটাকে আমরা মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে মাইনাস উঠে যাবে কাটা, তারপর আমরা গুণ করে ফেলবো। গুণ করে আমি দেখলাম এখানে উপরে আছে 500 আর নিচে আছে 600। এক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5/6, অতএব ইসি ইকুয়াল টু 5/6 গ্রেটার দেন 1। এখানে মানটা কি হয়েছে, 0 থেকে বড় এবং মানটা হচ্ছে পজিটিভ। এখন দেখো মান যদি আমার পজিটিভ বের হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিবর্তক, অর্থাৎ মান পজিটিভ বের হওয়া মানে রেখাটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং দ্রব্যটি কি পরিবর্তক, অর্থাৎ একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের কি চাহিদা যখন কমে যায়, একটা দ্রব্যের দামের কি হয়েছে, দাম কমে গেছে, 100 থেকে 70 টাকা হয়েছে, অন্য দ্রব্যের দাম, অন্য দ্রব্যের চাহিদা 20 ডজন থেকে 15 ডজন হচ্ছে, অর্থাৎ এটার দাম কমছে এবং ওইটার চাহিদা কমছে, তার মানে ধনাত্মক হয়েছে আমার মানটা এবং এটা হবে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। অর্থাৎ আমরা জানি কলার পরিবর্তে সে আম কিনতে পারে বা আমের পরিবর্তে সে কলা কিনতে পারে, এটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। এখানে আমরা লিখতে পারি যেহেতু ইসি এর মান 5/6 গ্রেটার দেন 0, তাই দ্রব্য দুটি পরস্পরের পরিবর্তক, অর্থাৎ আর স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটি পরিবর্তক হবে। আর এইখানে মানটা যদি ঋণাত্মক বের হইতো, অর্থাৎ ইসি এর মান যদি ঋণাত্মক হইতো তাহলে আমরা বলতাম যেহেতু ইসি এর মান ঋণাত্মক তাই এটা হবে কি পরিপূরক দ্রব্য, অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে মানটা হবে ঋণাত্মক। এই হচ্ছে আমাদের আর স্থিতিস্থাপকতা আমরা কিভাবে বের করব এবং আমরা আর স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি। এখন কথা হচ্ছে আমাদের নরমালি স্থিতিস্থাপকতার মান বের করে, এটাই আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, কিন্তু যদি কোয়েশ্চেন একটু হার্ড আসে সেই ক্ষেত্রে এটা আসতে পারে, তবে এটা তেমন কঠিন কিছু না, জাস্ট আমরা একটার দাম আর অন্যটার চাহিদার পরিমাণের কথা চিন্তা করব। অর্থাৎ এখানে প্রশ্নে একটার দামের পরিবর্তন হবে এবং অন্যটার চাহিদার পরিমাণের পরিবর্তন হবে, সেটা আমরা ফলো করে ম্যাথ করলেই হয়ে যাবে। এবং আরেকটা জিনিস এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে সূত্রের আগে আমি মাইনাস দিব না, অর্থাৎ আমার এমনিতেই মান পজিটিভ বা নেগেটিভ বের হবে। যদি পজিটিভ বের হয় তাহলে পরিবর্তক দ্রব্য, যদি নেগেটিভ বের হয় তাহলে সেটা পরিপূরক দ্রব্য। আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা আমার পাশেই থাকবে এবং আগামী ক্লাসের জন্য তোমরা সবাই অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।